তাহলে আজ আমরা পড়ব অ্যালফ্রেড লর্ড টেনিসনের লেখা কবিতা ইউলিসিস। মন দিয়ে শোনো, কারণ এই কবিতা যখন লেখা হয় তখন হচ্ছে 1833 সাল। 1833 সালে যে কবিতা লেখা হয়েছিল সেই কবিতা বুঝতে গেলে খুব মন দিয়ে পড়তে হবে, মন দিয়ে শুনতে হবে, তাহলে কিন্তু কবিতা বুঝতে পারবে, নচেত বোঝাটা বেশ কঠিন। তা দেওয়ারও কারণ রয়েছে, কারণ এই কবিতার যে হিরো ইউলিসিস, তিনি এমন কিছু বক্তব্য, এমন কিছু বার্তা এই কবিতার মধ্য দিয়ে আমাদের সামনে তুলে ধরেছেন, যা এখনও আমাদের জীবনের পাথেয় বলেও আমরা বা লক্ষ্য হিসাবেও আমরা বলতে পারি, বা তার সেই বার্তাকে আমরা বয়ে চলতে পারি, বা বয়ে চলার মতো এখনও পর্যন্ত তার কী রয়েছে, ক্ষমতা রয়েছে। মানে তখনকার সময়েও একই রকমভাবে যেরকমভাবে তার গ্রহণযোগ্যতা ছিল বর্তমান সময়েও রয়েছে। ইউলিসিস কবিতাটা হচ্ছে একটা ড্রামাটিক মনোলগের মতো। ড্রামাটিক মনোলগ মানে আমরা সেই রবার্ট ব্রাউনিংয়ের কবিতা পড়েছিলাম আগেরবার, মাই লাস্ট ডাচেস, সেটা পড়েছিলাম। তো এখানে ইউলিসিস কবিতাটা হচ্ছে একটা ড্রামাটিক মনোলগের উদাহরণ, একক কথন, এক কথায়, যেখানে ইউলিসিস পুরো কবিতাটা জুড়ে তার বক্তব্য পেশ করছেন। এই যে এই ক্যারেক্টারটা নেওয়া হয়েছে হোমারের গ্রিক এপিক দ্য ওডিসি থেকে, এবং দান্তের ইটালিয়ান এপিক ইনফার্নোতে ইউলিসিসের নাম কিন্তু রয়েছে। ইউলিসিস হলো একটি ল্যাটিন নাম, যে নামটা সেখানে ছিল সেটা হচ্ছে অডোসিয়াস। এই অডোসিয়াস থেকে হয়েছে ইউলিসিস। তো এই ওডিসি আর কি, বা ইউলিসিস বা অডোসিয়াস, তার যে স্ট্রাগলের কাহিনী, সেই কাহিনী রয়েছে এই কবিতাতে। তো কিন্তু এক্ষেত্রে অ্যালফ্রেড লর্ড টেনিসন, তিনি ইউলিসিস, তার যে হিরো কবিতার, তার যে বক্তব্য, এবং দান্তের ইনফার্নোতে ইউলিসিসের যে বক্তব্য, দুটো বক্তব্যের মধ্যে একটা পার্থক্য আছে। দুজনেই কিন্তু ট্রাভেলার, তারা হচ্ছে নূতন নূতন যে জায়গা সেগুলোকে তারা আবিষ্কার করতে পছন্দ করে। হ্যাঁ, ইউলিসিসের কথা হচ্ছে, কিন্তু আমি বলছি যে ইউলিসিস একটা ক্যারেক্টার। দুজন কবি, একজন হচ্ছে অ্যালফ্রেড লর্ড টেনিসন এবং একজন হচ্ছে দান্তে, দুজনেই ইউলিসিসকে নিয়ে কবিতা লিখেছে, এই মহান ব্যক্তিকে নিয়ে। তো দুজনের কবিতার মধ্যে একটা পার্থক্য রয়েছে। দান্তের কবিতার মধ্যে কি, দান্তের কবিতায় ইউলিসিসকে কেমন দেখানো হয়েছে? দান্তের কবিতায় ইউলিসিসকে দেখানো হয়েছে, ইউলিসিস হচ্ছে এমন একজন ব্যক্তি যে একজন এক্সপ্লোরার বাট রেকলেস। সে হচ্ছে সমুদ্রযাত্রায় গেছে, সে ডিসকভার করছে এবং সে ফিরতে চাইছে তারপর। কিন্তু আমাদের অ্যালফ্রেড টেনিসনের যখন ইউলিসিসকে পড়ি, সে ডিসকভার করেছে, করে সে ফিরে এসেছে, ফিরে আসার পর তার সেই লাইফ আর ভালো লাগছে না, সে আবারও ডিসকভার করতে বেরিয়ে যেতে চায়। এই হচ্ছে দুজনের অ্যাজ এ ইউলিসিস হিরো হচ্ছে পার্থক্য। বোঝাতে পেরেছি? তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে অ্যালফ্রেড লর্ড টেনিসনের লেখা এই ইউলিসিস কবিতা, যেখানে হিরো ইউলিসিস তিনি নূতন নূতন জায়গা ডিসকভার করেছেন, ওনার বয়স হয়েছে, কিন্তু তা সত্ত্বেও উনি তার সেই যে এক্সপ্লোর করার যে কৌতূহল, কিউরিওসিটি, তার মধ্যেকার যে উৎসাহ, সেই উৎসাহকে তিনি কোনো রকমভাবেই দমিয়ে রাখতে চান না। তার বক্তব্য হচ্ছে টু স্ট্রাইভ টু সিক অ্যান্ড টু ফাইন্ড, মানে আমরা খুঁজব, আমরা দেখব, আমরা পৌঁছব সেই জায়গাতে যতক্ষণ না পর্যন্ত আমাদের মৃত্যু হচ্ছে। মৃত্যু যতক্ষণ না পর্যন্ত আমাদের জীবনটা কেড়ে নিচ্ছে, ততদিন পর্যন্ত আমরা আবিষ্কার করে চলব। তাই ঘরের কোণে বসে থাকার কোনো অর্থই কিন্তু হয় না। চলো দেখে নেওয়া যাক এবার কবিতাটা ঠিক কী রয়েছে।
তো আমরা কবিতার যে সামারি আছে সেটা দেখব, তাহলে কবিতা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা আমাদের তৈরি হয়। কবিতার শুরুতেই আমরা দেখতে পাই যে ইউলিসিস তিনি হচ্ছেন ইথাকা নামক একটা রাজ্যের রাজা আর কি। ইথাকা এটা একটা গ্রিক রকি আইল্যান্ড, ইথাকা। তো তিনি বলছেন তিনি এই যে রাজা হিসেবে আছেন এখানে, যেহেতু আইল্যান্ডটা হচ্ছে রকি মানে পাহাড় আবৃত, তো ওনার ওখানে থাকাটা ওনার আর ভালো লাগছে না, তো ওনার কাছে খুব ডাল লাগছে, একেবারে পয়েন্টলেস লাগছে তো জীবনটা তাকে। তিনি তার সেই বৃদ্ধ স্ত্রী, মানে যার বয়স হচ্ছে, বয়স্কা স্ত্রীকে সঙ্গে নিয়ে যে সময়টা তিনি কাটাচ্ছেন, তার কাছে মনে হচ্ছে যে সময়টা তার কাছে একেবারে ডাল, একেবারে ভীষণ খারাপ। মানে এভাবে তিনি সময় নষ্ট করতে পারেন না, সময় কাটাতে পারেন না। কারণ তিনি বলছেন যে লোকেদের, তিনি একজন তো রাজা, কিন্তু তিনি যাদেরকে শাসন করছেন এই লোকেরা আসলে স্টুপিড, এরা আনসিভিলাইজড। এরা কি করে? এরা শুধু সম্পদ জমায়, খায় আর ঘুমায়। এরা রাজার সম্পর্কে কিছু জানে না, মানে ইউলিসিস যে কে, তার জীবনটা কেমন, সেটা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। এদিকে ইউলিসিস সে কোনোভাবেই আর ইথাকাতে আর থাকতে চায় না, রাজা হিসেবে তার রাজ্যকে আর শাসন করতে চায় না। তার মনের মধ্যে ইচ্ছে আরও দ্বিগুণভাবে বেড়ে গেছে যে তিনি আবারও ভ্রমণে বের হবেন, নূতন কোনো দেশকে তিনি আবিষ্কার করতে যাবেন, নূতন কিছুকে তিনি আবিষ্কার করতে যাবেন। কারণ এভাবে এই বয়স্কা স্ত্রীকে নিয়ে আগুনের পাশে বসে থাকাটা একেবারে তার কাছে শোভা পায় না। তিনি তার সমস্ত মুহূর্ত, সমস্ত সময় এবং আনন্দ তিনি লাভ করেন ট্রাভেলিংয়ের মধ্যে দিয়ে। এবং এই ভ্রমণের সময় তিনি যেমন সুখী আনন্দময় মুহূর্ত কাটিয়েছেন, তেমনি তিনি দুঃখও পেয়েছেন। তিনি সর্বদাই তার সঙ্গীদের সাথ দিয়েছেন। যে ক্রু মেম্বার, জাহাজের যে মেম্বার, যারা সদস্য যারা, তারা কিন্তু তার প্রতি ভীষণভাবে বিশ্বস্ত এবং তিনিও তাদের প্রতি। তারা সকলে একসঙ্গে সেই বৃষ্টিমুখর সমুদ্রের ঝড়ের মধ্যেও তারা সেই তাদের জাহাজকে চালিয়েছেন এবং দুর্গম সেই সময়কে তারা পার করেছেন। তো তিনি পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। যেখানে যেখানে তিনি গিয়েছেন সেখানকার লোকেদের সম্পর্কে তিনি জেনেছেন, তাদের জীবনযাত্রা সম্পর্কে জেনেছেন, তাদের সংস্কৃতি সম্পর্কে জেনেছেন, তাদের সেখানকার সরকার পরিচালনা করার যে ব্যবস্থা সেটা সম্পর্কেও তিনি জেনেছেন। শুধু এটুকু নয়, তিনি শুধু জেনেছেন এমনটাই নয়, তিনি যেখানে যেখানে গিয়েছেন সেখানে সেখানে সেখানকার লোকেরা তাকে সম্মান দিয়েছে, তাকে শ্রদ্ধা করেছে। তিনি বলছেন যে আমি আমার এই ফিলো সোলজার যারা রয়েছে, আমার সঙ্গী যে নাবিক যারা রয়েছে, সঙ্গী যারা যোদ্ধা যারা রয়েছে, আমি এদের সঙ্গে পাশাপাশি যুদ্ধ করেছি, সম্মানিত হয়েছি এবং আমি এই যুদ্ধটাকে উপভোগ করেছি। তিনি যুদ্ধ লড়ছেন সেই দূরের ট্রোজান ওয়ার, তার যে হোম গ্রাউন্ড, সেখান থেকে বহু দূরের যে যুদ্ধক্ষেত্র, ট্রোজানের যুদ্ধ তিনি লড়েছেন। কিন্তু তিনি বলছেন যে তিনি অনুভব করছেন যে একজন ব্যক্তি হিসেবে এই যে এক জায়গায় বসে থাকা, স্থির হয়ে থাকা, এটা তিনি কোনোভাবেই আর সইতে পারছেন না। তিনি কোনোভাবেই সন্তুষ্ট নন, কারণ প্রতি মুহূর্তেই তার মধ্যে নূতন কিছু আবিষ্কার করার যে ক্ষুধা, সেটা যেন বেড়েই চলেছে। সে পৃথিবী যেমনই হোক না কেন, মানে পরিস্থিতি যেমন দুর্গম হোক না কেন, বা যেমন কঠিন পরিস্থিতির তিনি সম্মুখীন হন না কেন, তিনি কোনোভাবেই কিন্তু তার এই যে নূতনকে আবিষ্কার করার যে ইচ্ছে, সেই ইচ্ছেটাকে তিনি কোনোভাবেই কিন্তু দমিয়ে রাখতে চান না। তাই তার মনে হয়েছে যে এক জায়গায় এই যে থেমে থাকা, কোনো কাজ না করা, এটাকে তিনি বলছেন যে জীবনটা তার কাছে বোরিং হয়ে গেছে। মানে তিনি আর কোনো কিছু নিয়ে সন্তুষ্ট থাকতে পারছেন না। তিনি এটাকে তুলনা করছেন একটা জং ধরে যাওয়া তরোয়ারির সঙ্গে। এ টু রাস্ট আনবার্ন ইজ নট টু শাইন ইন ইউজ। মানে একটা তরবারি, সেটা যদি ব্যবহার না করা হয় তাহলে সেটা জং ধরে যায়, তাহলে তার আর কোনো কাজ হয় না। তো তিনি নিজেকে এই জং ধরা তরবারির সঙ্গে তুলনা করছেন। তিনি বলছেন যে আমি যে ইথাকাতে আছি, রাজত্ব করছি, এ আমার কাছে জং ধরা তরবারির মতো। মানে আমার আসলে সেই ব্যক্তির উদ্দেশ্য কী বা ইচ্ছে কী, যে তিনি নূতনকে আবিষ্কার করবেন?
মানে যতই তিনি নূতন দেশ আবিষ্কার করুন, নূতন জায়গা আবিষ্কার করুন, নূতনদের সঙ্গে মিশুন না কেন, তার মধ্যে কিন্তু আরও ক্ষুধা বেড়ে গেছে, আরও নূতন কিছু তিনি আবিষ্কার করবেন। আসলে তিনি বলছেন যে এই যে আবিষ্কার করা, এটা যদি আমি থামিয়ে দিই, তাহলে কি হবে যে আমার আর নূতন কিছু আর দেখা হবে না, আর জানা হবে না। তাই তিনি প্রত্যেকটা আওয়ারকে তিনি নিজের জন্যে, প্রত্যেকটা সময়কে তিনি নিজের জন্যে গুছিয়ে রেখেছেন বা গুছিয়ে রাখছেন, বা তিনি সেই সময়টাকে ব্যয় করতে চান নূতন কিছু আবিষ্কার করার উদ্দেশ্যে। কারণ তিনি মনে করেন যে যতদিন না পর্যন্ত তিনি মরছেন, ততদিন পর্যন্ত মারা যাচ্ছেন, ততদিন পর্যন্ত তার কাছে একটা সুযোগ থাকবে নূতন কিছুকে আবিষ্কার করার। তিনি মনে করেন যে এক জায়গায় বসে থাকা এটা তার কাছে খুব ঘৃণার। কারণ এই বসে থাকা, খাওয়া, ঘুমোনো বছরের পর বছর ধরে, এটা তার কাছে কোনোভাবেই কাম্য নয়। হ্যাঁ, তার বয়স হয়েছে, তিনি বৃদ্ধ হয়েছেন, কিন্তু তবুও তিনি আরও কিছু শিখতে চান, আরও কিছু জানতে চান, এবং তিনি পৌঁছে যেতে চান যেখানে মানুষ কখনো পৌঁছায়নি। তিনি সেই জায়গাতে পৌঁছে যেতে চান, সেই যেখানে তারারা ঝরে পড়ে, আগুনে তারারা খসে পড়ে তারও পিছনে, এবং দিগন্ত ছাড়িয়ে তিনি আরও সুদূরে রওনা দিতে চান, সুদূরের উদ্দেশ্যে যাত্রা করতে চান। কারণ উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি কি করব, জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি নূতনকে আবিষ্কার করব, নূতনকে আস্বাদন করব, নূতনকে জানব, ডিসকভার করব। ইউলিসিস এই একক কথন, মানে এই তার বর্ণনা দিতে গিয়ে তিনি তার ছেলের কথা বলছেন। তিনি বলছেন তার ছেলের নাম হচ্ছে টেলিম্যাকাস। তিনি বলছেন যে আমি যে চলে যাব, আমার জায়গায় রাজপাট সামলাবে আমার ছেলে টেলিম্যাকাস, তার হাতেই তিনি রাজদণ্ড দিয়ে যাবেন। তিনি বলছেন তিনি ছেলেকে খুব ভালোবাসেন, এবং ছেলের মধ্যে তিনি একজন সঠিক রুলার হওয়ার, শাসক হওয়ার সমস্ত রকমের গুণ তিনি দেখতে পান। এই যে টেলিম্যাকাস সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন যে এখানকার যে লোকেরা, তারা খুব হিংস্র, তারা কোনো নিয়ম মানে না, কিন্তু টেলিম্যাকাস এমন একজন ধৈর্যশীল নেতা, একজন শাসক, যে কিনা এই বর্বর অসভ্য জাতিকে, ঠিক এমনভাবেই বলছেন আনসিভিলাইজড, এই বর্বর অসভ্য জাতিকে সে সভ্যতা শেখাতে পারে, সে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে। পাশাপাশি সে ভীষণভাবে নিবেদিত প্রাণ তার যে গৃহদেবতা, সেই গৃহদেবতার প্রতি, সে নিবেদিত প্রাণ তার পিতামাতার প্রতি, সে নিবেদিত প্রাণ তার সেই প্রজাদের প্রতি। তাহলে দেখা যায় যে ইউলিসিসের কথা অনুযায়ী টেলিম্যাকাস একজন যোগ্য শাসক, এবং ইউলিসিস যখন চলে যাবে তখন এই রাজদণ্ড বা রাজভার সে কাকে দিয়ে যাবে? সে টেলিম্যাকাসকে দিয়ে যাবে। তাহলে এখানেও আমরা দুটো জিনিস দেখতে পাই, টেলিম্যাকাস এবং ইউলিসিসের মধ্যে একটা বৈপরীত্য দেখতে পাই। অ্যাজ এ রুলার টেলিম্যাকাস সে তার প্রজাদের কথা ভাবে, অসভ্য বর্বর থেকে তাদেরকে সভ্য করার চেষ্টা করছে। অন্যদিকে ইউলিসিস অ্যাজ এ কিং, অ্যাজ এ রুলার, সে তার প্রজাদের কথা ভাবে না। তার ইচ্ছে সে শাসন করবে, তাদেরকে কি করে সভ্যতা শেখাবে সেটা না করে সে নূতন সুদূরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে, সে যাত্রা করছে, সে ঘরে থাকতে চায় না। অন্যদিকে ইউলিসিস কিন্তু সে ঘরে থাকতে চায়। তাহলে বাবা ছেলের মধ্যে কিন্তু একটা বৈপরীত্য কিন্তু রয়েছে এখানে, মানে এই লেখাগুলোর মধ্যে আমরা পাই। একেবারে শেষ পর্বে আমরা গিয়ে যেটা দেখব, লাস্ট স্ট্যান্জাতে, যে এবার ইউলিসিস কী হচ্ছে, বন্দরের দিকে তাকাচ্ছেন, যেখানে তিনি দেখছেন সেই বন্দরের ঘাটে একটা জাহাজ বাঁধা রয়েছে, তার পালটা হাওয়ায় দুলছে, চারিদিকে সমুদ্রটা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন, সন্ধে হয়ে গেছে আর কি, আর চারিদিকে সমুদ্রটা হচ্ছে বিরাট বিস্তৃত একটা সমুদ্র, পাহাড়ের গায়ে টিমটিম করে আলো জ্বলছে। ইউলিসিস তার প্রবীণ প্রাচীন তার যে সঙ্গী ক্রু মেম্বার, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে চলো আমরা আরও একবার জাহাজের পাল তুলে দিই, সুদূরের উদ্দেশ্যে রওনা দিই, চলো আমরা আরও একবার নূতন কিছু জানার উদ্দেশ্যে রওনা দিই। তিনি তাদেরকে এটা মনে করান যে এই যে ক্রু মেম্বার যারা রয়েছে, ইউলিসিস তাদের সঙ্গে বা তার ক্রু মেম্বাররা তার সঙ্গে সবসময় একসঙ্গে ছিল, সে সমস্যার সময় হোক
সেই সৌভাগ্যের সময় হোক, অর্থাৎ ভালো এবং খারাপ সময় বা যখন সমস্যা এসেছে তখন কিন্তু সাহসিকতার সঙ্গে তার মোকাবিলা করেছে। ইউলিসিস তিনি বলেন যে তারা বৃদ্ধ হয়ে গেছেন, মানে তারা অর্থাৎ তিনি এবং তার ক্রু মেম্বাররা তাদের প্রত্যেকের বয়স হয়েছে, কিন্তু বয়স হলে কী হবে, তাদের মধ্যে একটা হিরোইক স্পিরিট আছে। এই হিরোইক স্পিরিটের মাধ্যমে তারা মৃত্যুরও আগে পর্যন্ত, যতদিন না পর্যন্ত তাদের মৃত্যু হয় ততদিন পর্যন্ত তিনি মানে কী করবেন, তারা নূতনকে আবিষ্কার করবেন। হ্যাঁ, হয়তো তাদের মধ্যে সেই যৌবন শক্তি নেই যেখানে তারা দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে পারে, পৃথিবীকে উল্টে দিতে পারে। অর্থাৎ এই কথাগুলোর মাধ্যমে যেটা জানানো হচ্ছে যে আসলে তাদের মধ্যে, তাদের তো বৃদ্ধ বয়স হয়েছে অনেক, তাদের মধ্যে সেই শক্তি সামর্থ্য নেই, কিন্তু তাদের মধ্যে একটা হিরোইক স্পিরিট আছে, যে স্পিরিটের মাধ্যমে তারা কি করতে পারে, তারা এই যে অবস্টাকেল তাদের সামনে আসবে সে অবস্টাকেলগুলোকে তারা পেরোতে পারে। তিনি বলছেন, ওই যে দেখো আকাশে চাঁদ উঠেছে, সমুদ্রের ওই যে ঢেউ, ওই যে মারমার ধ্বনি, সেটা আমাদেরকে যেন কিছু বলতে চাইছে। ইউলিসিস তার ক্রু মেম্বারদের উদ্দেশ্যে, তার বন্ধুদের উদ্দেশ্যে বলেন, চলো আমরা আরেকবার আমাদের নৌকাটাকে, আমাদের জাহাজটাকে সুসজ্জিত করি, আরও একবার আমরা সমুদ্র যাত্রায় অজানা ওই দেশের উদ্দেশ্যে, অজানা ওই পৃথিবীর উদ্দেশ্যে চলো আমরা যাত্রা শুরু করি। তিনি বলেন যে চলো আমরা সবাই বসি আর তারপরে একসাথে আমাদের দাঁতটাকে টানতে শুরু করি, আর আমরা কি করব, আমরা ওই দিগন্ত রেখা পেরিয়ে আমরা সুদূরের উদ্দেশ্যে রওনা দেব, যত দূর আমরা যেতে পারি, যতদিন না পর্যন্ত মৃত্যু আমাদেরকে গ্রাস করছে। তিনি বলেন যে হয়তো সমুদ্রের ঢেউয়ের মধ্যে আমাদের জাহাজ ডুবে যেতে পারে, কিন্তু তার মধ্যেও কিন্তু আমাদের যে আত্মা রয়েছে সেই আত্মার কিন্তু মৃত্যু কখনোই হবে না। আমরা হয়তো সেই সুদূরের উদ্দেশ্যে, আমরা যে সুদূরের উদ্দেশ্যে দিগন্ত পেরিয়ে যে যাত্রা করব, সেখানে হয়তো আমাদের সেই মহান নাবিক, মহান যোদ্ধা অ্যাকিলিসের সঙ্গে আমাদের হয়তো দেখা হতে পারে। গ্রিক যোদ্ধা অ্যাকিলিস হচ্ছে একজন গ্রিক লেজেন্ড। বলা হয়ে থাকে যে তিনি সুদূরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন এবং কখনোই তিনি আর ফিরে আসেননি। তিনি সেখানে দেবতাদের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে এবং তিনি এখন স্বর্গে আছেন, এটা ধারণা করা হয়। সেই জন্য তাদের উদ্দেশ্যকেই চলো আমরা সুদূরে রওনা দেব, সেই দিগন্ত পেরিয়ে, যেখানে গিয়ে আমাদের হয়তো এই গ্রিক যোদ্ধা অ্যাকিলিসের সঙ্গে আমাদের দেখা হবে। আমাদের মধ্যে যে হিরোইক গুণ রয়েছে, আমরা বৃদ্ধ হলে কী হবে, সেই হিরোইক সত্তাগুলো কিন্তু আমাদের মধ্যেকার হিরোইক সত্তাগুলো পুরোপুরি নষ্ট হয়ে যায়নি, ম্লান হয়ে যায়নি। যে আমাদের দৈহিক শক্তি হয়তো নেই যুবকদের মতো, কিন্তু আমরা ঘোষণা করছি যে আমরা কিন্তু সেই আগের মতো মানুষটাই আছি, আগের মতো আমাদের সেই স্পিরিটটা কিন্তু রয়েছে। এবং আমাদের মনের দিক দিয়ে, আমাদের হৃদয়ের দিক দিয়ে আমরা কিন্তু ভীষণভাবে এখনও সাহসী। আমরা যে কোনো বাধা বিপদ সব কিছুর কিন্তু মোকাবিলা করতে পারি। তাই তিনি আরও বলছেন, তিনি একেবারে এবং তার যে বন্ধুরা আছে তাদেরকে বলছেন যে চলো আমরা মনস্থির করি, আমরা কঠোর পরিশ্রম করব এবং আমরা আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যকে আমরা পূর্ণ করব, কোনোভাবেই আমরা হতাশ হব না, আমাদের এই আশাটাকে আমরা কোনোভাবেই ম্লান হয়ে যেতে দেব না। তো এই কথা বলতে গিয়ে একেবারে শেষ লাইনে তিনি যেটা বলছেন, দিস ওয়াজ নট টু লেট টু শেক এ নিউ ওয়ার্ল্ড, যে চলো আমাদের কিন্তু এখনও পর্যন্ত মানে সময় শেষ হয়ে যায়নি। একেবারে শেষ লাইনে গিয়ে দেখতে পারো, টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়ার্ড, যে চলো আমরা লড়াই করি, আমরা খুঁজি, আর আমরা কখনো যেন হার না মানি। তো এই হচ্ছে ইউলিসিস কবিতা। এক কথায় বলতে গেলে ইউলিসিস একজন রাজা, তিনি এমন একজন ব্যক্তি, তিনি নূতনকে খুঁজে পেতে চান, নূতনকে জানতে চান, অজানাকে জানতে চান, এবং দিগন্ত পেরিয়ে সেই সুদূরের উদ্দেশ্যে তিনি সব কিছু খুঁজে পেতে চান। তো দীর্ঘ যাত্রার পর তিনি তার রাজ্যে আছেন, রাজত্ব করছেন, কিন্তু তার এই রাজত্ব তার ক্যারেক্টারের সঙ্গে একেবারে বেমানান। তিনি সমুদ্রের দিকে তাকান, আকাশে চাঁদ উঠেছে, পাহাড়ের গায়ে দিয়ে টিমটিম করে আলো জ্বলছে, আর
তার মনের ইচ্ছে তখনও, যদিও তিনি বৃদ্ধ হয়ে গেছেন, নূতনকে জানার যে ইচ্ছে, নূতনকে দেখার যে ইচ্ছে, সেই ইচ্ছে নিয়ে, সেই আগ্রহ নিয়ে, সেই স্পিরিট নিয়ে তিনি তার সহনাগরিক সহ নাবিকদেরকে বলছেন, চলো আরও একবার আমরা সুদূরের উদ্দেশ্যে রওনা দিই এবং গ্রিক যোদ্ধা অ্যাকিলিসের সঙ্গে হয়তো আমাদের দেখা। বোঝা গেছে কবিতার থটটা?